তার ভাইয়ের জীবন থেকে সরে যাই। তার মা নাকি নাতি নাতনির জন্য অনেক পাগল। আমি যদি বিয়ে করি তাহলে নাকি ফারহানের জীবনটা নষ্ট হয়ে যাবে। সত্যিই তো, যে মেয়ের মা হওয়ার যোগ্যতা থাকে না সমাজে তার কোনো দাম নেই। আমি কখনো ফারহানের বাবা হওয়ার ইচ্ছেই পূরণ করতে পারবো না। আমি যে এক অসম্পূর্ণ নারী। সবকিছু ভেবে ফারহানকে ছেড়ে আমি পালিয়ে চলে আসি বাসা থেকে। বান্ধবীর সাহায্যে একটা হোস্টেল থেকে টিউশনি করে নিজের পড়ার খরচ জোগাড় করি। চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল আমার জন্য, তাই কোনো উপায় না পেয়ে ফারহানের অফিসেই চাকরি নিতে হলো। আমি অসম্পূর্ণতার জন্য ওকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি চাইনি আমার জন্য ফারহান বাবা হওয়ার ইচ্ছে থেকে দূরে থাকুক। আমি চাইতাম ও সব সময় ভালো থাকুক। কিন্তু আজ কি হয়ে গেল? আমি তো দীপ্তিকে কথা দিয়েছিলাম ফারহানের জীবন থেকে চলে যাব। 1 বছর ফারহানের থেকে দূরে থেকেছি, নিজেকে জীবনকে যন্ত্রণাময় করে তুলেছি, তাও আমার মতো পাপীর ছায়া পড়তে দেইনি। নিয়তি আজকে আবার আমাকে ফারহানের সামনে দাঁড় করিয়ে দিল, বানিয়ে দিল ফারহানের অর্ধাঙ্গিনী। কি জবাব দিব আমি দীপ্তিকে? আমি তো ফারহানকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না, বাকিটা সবাই জানেন। নামো গাড়ি থেকে। কি হলো? আমার কথা কানে যাচ্ছে না তোমার? ফারহানের কথার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কোথায় নিয়ে এসেছেন আমাকে স্যার? বিয়ের পর মেয়েরা কোথায় যায় জানো না? আমার বাসায় নিয়ে এসেছি তোমাকে। স্যার আমি হোস্টেলে যাব, আমি এখানে থাকবো না, প্লিজ আমাকে হোস্টেলে দিয়ে আসুন, আমি নামবো না গাড়ি থেকে। তুমি এখানেই থাকবে আমার সাথে। আমার কথার উপরে কোনো কথা বলবে না, আমি পছন্দ করি না। বলেই ফারহান আমাকে কোলে করে ভেতরে নিয়ে গেল। আর বাসায় ঢুকে রহিমা খালা বলে কাকে যেন ডাকলো। তখন একটা মহিলা আসলো, দেখেই বোঝা যাচ্ছে কাজ করে তার বাসায়। তাকে জি স্যার। আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। বলে কি ভেবে মুচকি হেসে চলে গেল। আর আমি বলে উঠলাম, স্যার আমাকে প্লিজ নামান, আমি এই বাসায় থাকবো না। চুপ, একদম চুপ। তুমি শরীয়ত মোতাবেক এবং আইন অনুযায়ী আমার বউ, তোমাকে আমার কাছেই থাকতে হবে। মাইন্ড ইট। আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন, আমি মানি না এই বিয়ে। আমি ডিভোর্স দিব আপনাকে, চলে যাব এই বাসা থেকে। কি বললে তুমি? আমাকে ডিভোর্স দিবে? আরেকবার এই কথা মুখেও যদি এনেছো তাহলে জিহ্বা কেটে দিব, আর বেশি বাড়াবাড়ি করলে পা কেটে ঘরে রেখে দিব। বলেই আমাকে একটা রুমে নিয়ে খাটে বসিয়ে দিল। আমি এই বাসায় থাকবো না বলে দরজার দিকে পা বাড়ালেই ফারহান আমার হাত চেপে ধরে দেওয়ালের সাথে আর বলে, আমি চাই না তোমার সাথে খারাপ কিছু করতে। এটা আমার বাসা, এখানে আমার কথাই শেষ কথা। এক পাও নড়বে না, এখানেই বসে থাকো আমি না আসা পর্যন্ত। বলেই বেরিয়ে গেল বাইরে দরজা লক করে। আর আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙে ফারহানের ডাকে। ফারিয়া, ফারিয়া উঠো, পরে ঘুমাইও, ফ্রেশ হয়ে আসো। আমি কিছু না বলে বসে আছি, কারণ এখানে আমার কোনো জামা কাপড় নেই। কি হলো, যাও। আমার জামা নেই এখানে। তোমার পাশে দেখো অনেক শাড়ি জামা আছে, তোমার যেটা মন চাই পরে নাও। নিচের দিকে তাকিয়ে পাশে তাকিয়ে দেখি অনেকগুলো শপিং ব্যাগ, মনে হচ্ছে একটা দোকান তুলে নিয়ে এসেছে বাসায়। আমি একটা জামা নিলাম হাতে, তখনই ফারহান বলে, আজকে আমাদের বিয়ের প্রথম দিন, শাড়ি পরো। বলেই আমার হাতে একটা নীল রঙের শাড়ি দিয়ে বলে, যাও এটা পরে এসো, ডানে ওয়াশরুম আছে। আমি কিছু না বলে হাত থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হলাম, চুল থেকে পানি পড়ছে। দেখি ফারহান বসে বসে ফোন টিপছে, আমাকে দেখে তাকিয়ে আছে। আমি কাকে দেখেছি? আমার নীল পরি একদম বউ বউ লাগছে, ইচ্ছে করছে জড়িয়ে ধরে ভেজা চুলের স্মেল। ইস, পাগল হয়ে যাব। ফারহানের এমন ভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে গালি দিতে লাগলাম, শালা লুচু মেয়ে, মনে হয় জীবনেও দেখেনি, চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমি কিছু না বলে আয়নার সামনে গিয়ে চুল মুছতে লাগলাম। তখনই কেউ পেছন থেকে আমার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে ভেজা চুলের স্মেল নিচ্ছে। বুঝতে বাকি নেই এটা ফারহান। আমি সাথে সাথে তাকে সরিয়ে দিয়ে বলি, আপনি আমায় স্পর্শ করেন কোন অধিকার নিয়ে? তুই মনে হয় ভুলে গেছো, তুমি আমার বউ, আর বউকে স্পর্শ করার অধিকার আমার আছে। আমি আপনাকে বর হিসেবে মানি না। তুমি না মানলে কি হবে? দুনিয়ার সবাই মানবে তুমি আমার বউ। বাই দ্য ওয়ে, ভেজা চুলে কিন্তু তোমাকে দারুণ লাগে। শালা লুচু। ছি ছি, নিজের বরকে শালা বললে পাপ হবে বউ। আমার বয়ে গেছে আপনাকে বর ডাকতে। তোমার ক্ষুধা লাগেনি? লাঞ্চ করবে না? চলো। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তুমি বললে তো হবে না ক্ষুধা নেই। ওকে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওয়েট, রহিমা খালা, ও রহিমা খালা এদিকে এসো। বলে
কাজের লোককে ডাকতে লাগলো। একটু পর রহিমা খালা আসলো। জি স্যার। আমাদের জন্য খাবারগুলো আমার রুমে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। বলেই চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে আসলো রহিমা খালা। খাবার রেখে চলে গেল। ফারহান প্লেটে খাবার নিয়ে আমার কাছে এসে বলে, হা করো বউ। আমি খাবো না। হা করতে বলেছি, হা করো। কথা বলো কেন? রেগে বলল। আমি ওর রাগ দেখে ভয়ে হা করি আর ফারহান আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু সে খাচ্ছে না। তাই জিজ্ঞেস করলাম, আপনি খাবেন না? বাহ, আমার জন্য মায়া হচ্ছে দেখি। 1 বছর যে আমার কোনো খবর ছিল না, তখন তো আমি খাচ্ছি কিনা তার খবর রাখুনি। এখন আর মায়া দেখাতে হবে না। ফারহানের কথায় খুব কষ্ট পেলাম। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। বেশি কথা বলো তুমি। তোমাকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। ফারহান আমাকে খাইয়ে নিজে খেয়ে নেয়। রাতে অফিসের কাজ শেষ করে আবার আমাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। আমি খাটে বসে বসে ভাবছি, ফারহানের মা কোথায় আর তার বোন দীপ্তি বা কোথায়। জিজ্ঞেস করতেও ভয় লাগছে। যদি এখানে থাকে তো দেখার কথা, কিন্তু এখন পর্যন্ত তো দেখতে পেলাম না। আচ্ছা, আমি জবাব দিব কি দীপ্তিকে আর ফারহানের মাকে? আমাকে মেনে নেবে তো? ফারহান যদি জানে আমার মা হওয়ার ক্ষমতা নেই, তাহলে আমাকে কি আবার ডিভোর্স দিয়ে দিবে? না, যেভাবে হোক ফারহানের থেকে দূরে সরে যেতে হবে। এইসব ভাবছি। অন্যদিকে ফারহান বসে বসে ফোন টিপছে। আমাকে চিন্তিত দেখে বলে, কি ভাবছো ফারিয়া? ফারহানের কথায় ভয় পেয়ে বলি, মানে কই কিছু না। তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আপনার তো মা বাবা আর বোন কোথাও দেখছি না। বাবা দেশের বাইরে গিয়েছে অফিসের কাজে, আর মা দীপ্তি ঘুরতে গেছে কয়দিনের জন্য। ও আসবে কবে? আসবে কয়েকদিন পর। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? বলেই বালিশ সোফার দিকে নিয়ে যাচ্ছে। তখনই ফারহান বলে ওঠে, দাঁড়াও, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কেন ঘুমাতে? ঘুমাবে, ভালো কথা। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? আমি সোফায় ঘুমাবো। কেন? খাটে কি সমস্যা, না কি জায়গা হবে না খাটে? আমি আপনার সাথে থাকবো না। আমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে? তুমি ভুলে গেছো নাকি তুমি আমার বিয়ে করা বউ? আমি আপনাকে বর মানি না, আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি আমার ভালোবাসাকে বিয়ে করেছি, তুমি আমার বউ এখন। আমি আপনার ভালোবাসা 1 বছর আগে ছিলাম, এখন আমি আপনাকে ভালোবাসি না। আমি প্রাক্তন আপনার, আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে। তোমার কাছে আমি প্রাক্তন ছিলাম, কিন্তু আমার কাছে তুমি আমার ভালোবাসা ছিলে। কখনোই তোমাকে প্রাক্তন ভাবিনি। আর আজ থেকে তুমি আমার বউ, এটা মাথায় রাখবে। কিছু দরকার হলে রহিমা খালাকে বলবে এনে দিতে। ঘরের বাইরে যাবে না, এখন খাটে এসে ঘুমাও। আমি থাকবো না আপনার সাথে, আমি সোফায় ঘুমাবো। আর আমাদের ডিভোর্স পেপার তৈরি করুন, আমি চলে যাব। ডিভোর্সের কথা শুনে ফারহান আমাকে টেনে তার সাথে মিশিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয় আর জোরে একটা বাইট কামড় দিয়ে বসিয়ে দেয়। আমি ব্যথায় কোকিয়ে উঠি, আমার চোখের কোণে পানি জমে যায়। ফারহান আমাকে ছেড়ে দেয়। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বেরিয়ে গেছে। আর কখনো ডিভোর্সের কথা মুখে আনলে এর চেয়েও খারাপ হবে। বলেই আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে দেখি আমি অচেনা একটা ঘরে শুয়ে আছি। আমি উঠে বসে কোথায় আছি বোঝার চেষ্টা করছি। এর মধ্যে ফারহান কফি নিয়ে রুমে আসলো। ওকে দেখে সব মনে পড়লো আর আমি রাগ দেখেও না দেখার ভান করে অন্য পাশ ফিরে বসে আছি। ফারহান কফি রেখে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং সোনা বউ। কিসের বউ? কার বউ? আমি কারো বউ না। আর আপনি আমাকে যখন তখন জড়িয়ে ধরেন কেন? নিজের বউকে না জড়িয়ে ধরলে কাকে ধরবো? আচ্ছা যাই হোক, ফ্রেশ হয়ে আসো, যাও একসাথে কফি খাবো। তাড়াতাড়ি আমার অফিসে যেতে হবে। আমিও যাব অফিসে। ওকে। আর একটা কথা, মিরাজ শেখ আসবে, ওনার থেকে দূরে থাকবে। আর সেদিন থাপ্পড় মারার জন্য আমি সরি বউ। আমি জানি দোষ তোমার ছিল না, তখন নিশু আর মিরাজ শেখের কথা শুনে রাগ হয়েছে খুব, কিন্তু পরে তিশা আমাকে সব বলেছে। আমি সত্যি সরি। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম আর ফারহান আমাকে কফি হাতে দিল। আমি কফিতে একটা চুমুক দিয়ে রেখে বললাম, ভালো হয়েছে, রেডি হয়ে আসুন। ফারহান রেডি হলো, আমিও রেডি হলাম। ফারহান এসে বলে, আমি রেডি, চলো। আমি আপনার সাথে যাব না, আমি রিক্সা করে চলে যাব, আপনি চলে যান। আমার সাথে যাবে না মানে? রিক্সায় কেন যাবে? আপনার সাথে গেলে সবাই খারাপ ভাববে। কে খারাপ ভাববে? তুমি আমার বউকে কি ভাবলো তাতে আমার কি? আমার সাথে যেতে হবে, এটাই শেষ কথা।
ফারহানের জোড়াজড়িতে তার সাথে একসাথে গাড়িতে গেলাম। অফিসে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ফারহানের সাথে আমাকে দেখে। ফারহানকে দেখে সবাই দাঁড়িয়ে গুড মর্নিং বলল। তখনই নিশু এসে হে ফারহান, গুড মর্নিং বলে হাক করতে নিলেই আমি সামনে চলে আসি আর নিশু আমার সাথে হাক করে। আমাকে দেখে রেগে বলে ওঠে, আমি তোমার সাথে হাগ করতে চাইছি নাকি? একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? তুমি চুপ করো। আর ফারহান, ও তোমার সাথে কেন? নিশু ও আর কিছু বলার আগেই আমি বলি, আসলে আসার সময় গাড়ি পাচ্ছিলাম না তো, তাই স্যারকে আসতে দেখে রিকোয়েস্ট করলাম আমাকে নিয়ে আসতে। ও, তোমাদের মতো মেয়েরা তো স্মার্ট ছেলে দেখলে আরো কত কিছুর বাহানা দেয়। নিশু ঠিকভাবে কথা বলো। এর মধ্যেই কফিল এসে বলে, স্যার আজকে তো মিটিং আছে, একটু পরেই সবাই আসবে, আর আমি ফাইলগুলো সব ঠিক করছি, কাইন্ডলি দেখবেন, চলুন। ওকে চলো। আর মিস ফারিয়া, আপনিও আসুন আমার কেবিনে। জি স্যার, আসছি বলেই ফারহানের কেবিনে গেলাম। কফিলের ফাইলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে ফারহান, আর আমি ফারহানের দিকে তাকিয়ে আছি। অন্যরকম একটা টান অনুভব হয় ফারহানের প্রতি, খুব মায়া কাজ করে। কিন্তু আমাকে মায়ায় জড়িয়ে গেলে হবে না। সবার কপালে সব সুখ বেশি দিন থাকে না, হয়তো আমি তাদের মধ্যে একজন। এইসব ভাবছি, এর মধ্যে ফারহানের ডাক পড়ল। মিস ফারিয়া। তখন ভাবনার জগতে আমি। মিস ফারিয়া, এদিকে আসুন। ফাইলের দিকে তাকিয়ে আমি কিছু না বলায় ফারহান এবার একটু জোরেই ডাকলো। মিস ফারিয়া, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করছেন? জোরে তার ডাকে অপ্রস্তুত হয়ে আমি বললাম, জি স্যার। এইদিকে আসুন, আমার পাশে এসে বসুন। কেন স্যার? প্রজেক্টের কাজ সম্পর্কে বুঝিয়ে দিব, কিভাবে কি করতে হবে। আমি ভয়ে ফারহানের পাশে গিয়ে বসলাম। একটা জিনিস বারবার জিজ্ঞেস করেছি, একটুও রাগ দেখায়নি, বরং সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর মিরাজ শেখ সহ সব ম্যানেজাররা আসলো ডিল ফাইনাল করতে। ফারিয়া খুব সুন্দর করে উপস্থাপনা করলো। সবচেয়ে সুন্দর প্রজেক্ট ও ভালো উপস্থাপনার জন্য ফারহানের কোম্পানির সাথে ডিলটা ফাইনাল হলো। ফারহান অনেক খুশি ডিলটা হাতে পেয়ে। কালকের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে। আমাকে বেশ কয়েকবার ধন্যবাদ জানালো। দুপুরে একসাথে লাঞ্চ করলো আমার সাথে। আমি না বলার পরেও জোর করলো। সন্ধ্যায় অফিস ছুটির পর অফিস থেকে বের হয়ে আমি হোস্টেলের উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ হাত ধরে ফেলে। ভয়ে পেছন ফিরে তাকাতেই দেখি ফারহান হাত ধরে দাঁড়িয়ে আছে। স্যার, আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? না স্যার, কিছু বলবেন? কোথায় যাচ্ছ? কেন স্যার, হোস্টেলে যাচ্ছি। তুমি আমার বউ, আমি চাই না আমার বউ হোস্টেলে থাকুক। তাছাড়া আমার একটা বাড়ি আছে, এমন তো নয় যে আমি আমার বউকে বাড়িতে জায়গা দিতে পারবো না। দেখুন স্যার, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমি যাব না আপনার সাথে। বলেই চলে যেতে নিলে ফারহান বলে, তুমি আমার সাথেই যাবে? আমার হাত ধরে টেনে গাড়িতে তুলে ফেলে। ফারহানের জেদের কাছে হার মেনে তার বাড়িতেই আসতে হলো। আমি বাসায় গিয়ে চুপ করে বসে আছি। আমাকে এইভাবে বসে থাকতে দেখে ফারহান বলে, মহারানীর কি হয়েছে, এভাবে বসে আছেন কেন? আমি কিছু না বলায় ফারহান আবার বলে, কি হলো, ফ্রেশ হবেন না মহারানী? মন খারাপ করে বসে থাকলে কিন্তু প্যাঁচার মতো দেখায়। বলেই হেসে দিল। আমি রাগী চোখে ফারহানের দিকে তাকালাম। তা দেখে ফারহান বলে, এইভাবে প্যাঁচার মতো তাকালে ভয় লাগে, যান ফ্রেশ হয়ে আসুন। আমি ফ্রেশ হব না, আর আমাকে পেঁচার মতো লাগলে তোর কি? তোকে বলছি আমার দিকে তাকাতে? ইস, কতদিন পর তুমি আমাকে তুই করে কথা বললে। তবে যাই হোক, আমার বউয়ের দিকে তো আমিই তাকাবো, তাই না? বললেই আমাকে কোলে তুলে নিল। এই কি করছেন, আমাকে কোল থেকে নামান। না, আমার বউটা অনেক জেদ ধরেছে, সে নাকি ফ্রেশ হবে না, তাই আমি তাকে ফ্রেশ করে দিব। বলেই ডেভিল স্মাইল দিল আর আমাকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। স্যার, আমি ফ্রেশ হব, প্লিজ আমাকে নিচে নামিয়ে দিন। না, আমি ফ্রেশ করিয়ে দিব, তুমি আগে আমার কথা শোনো নাই কেন? স্যার, আমি আপনার কথা শুনবো, প্লিজ, আমি নিজেই ফ্রেশ হব। ওকে, তবে একটা শর্ত আছে, তুমি শর্ত মানলে আমি নামিয়ে দিব। কি শর্ত? আমি শুনবো স্যার। সত্যি শুনবে? স্যার, প্লিজ নামিয়ে দিন। ওকে, বলছি। বলেই আমাকে কোল থেকে নামিয়ে দিল। স্যার, কি শর্ত? আমাকে একটা চুমু দাও। বলেই আমাকে কাছে টেনে নিল। ওকে, আগে চোখ বন্ধ করুন। ওকে, করলাম। বলেই চোখ বন্ধ করে ফেললো। সেই সুযোগে আমি তাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভেতরে দরজা লক করে দিলাম আর ভেতরে গিয়ে জোরে জোরে হাসতে লাগলাম। ফারহান বলে উঠল, আমাকে বোকা বানানো, তাই না? সব সুদে আসলে বুঝে নিব পরে। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ফারহান দেখি ফোনে কথা বলছে কার সাথে। আমাকে দেখে কল কেটে দিল। আমি আর কিচ্ছু বলিনি। রাতে ডিনার শেষ করলাম।
আজকেও সোফায় ঘুমাতে চাইলে ফারহানের কথায় বাধ্য হয়ে বিছানায় ঘুমাতে আসলাম, আর বারবার নিষেধ করার পরেও ফারহান আমাকে তার বুকে নিয়েই ঘুমালো। সকালে দুজনে নাস্তা করে রেডি হয়ে অফিসে গেলাম। আমি তিশাকে আমাদের ব্যাপারে সব বললাম। তখনই ফারহান আমাকে তার কেবিনে ডাকলো। আমি গিয়ে দেখি নিশু ফারহানের হাত ধরে বসে আছে। ফারহানকে কি যেন দেখাচ্ছে তার ফোনে। তা দেখে আমার খুব রাগ হলো। ইচ্ছে করছে ওই নিশু পেতনির চুল সব ছিঁড়ে ফেলি। আমি বললাম, আসবো স্যার? মিস ফারিয়া আসো। স্যার কেন ডেকেছিলেন? কোনো কাজ আছে? নিশু, তুমি এখন যাও। ওকে ফারহান। বলুন স্যার। তোমাকে নিয়ে একটু শপিং এ যাব এখন, আর আমি বাকি সব কাজ কফিলকে বুঝিয়ে দিয়েছি। স্যার আমার ভালো লাগছে না, আপনি বরং নিশুকে নিয়ে যান। নিশুকে কেন নিয়ে যাব? নিশু আমার বউ না, আমার বউ তুমি। স্যার এটা অফিস, আর এখানে আমি আপনার কর্মচারী। অফিস হোক আর বাসা, তুমি আমার বউ, আমি যা বলবো তাই হবে। প্লিজ স্যার, আমি যাব না, আপনি বরং নিশুকে নিয়ে যান, সে অনেক খুশি হবে। চুপচাপ আমার সাথে এসো, বেশি কথা বললে কোলে করে সবার সামনে থেকে নিয়ে যাব। আপনি যান, আমি আসছি। ফারহান চলে গেল। সে যাওয়ার পর আমিও গেলাম শপিং মলে। দিয়ে আমাকে কিছু জুয়েলারি কিনে দিল, কিছু শাড়ি কিনে দিল। শপিং করে বের হওয়ার সময় ফারহান বলে উঠল, কি রে তুই এখানে? ফারহান কাকে এই কথাটা বলছে দেখার জন্য পাশ ফিরতেই দেখি দীপ্তি দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে, মনে হয় দীপ্তির হাজবেন্ড। আমি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। কিছু না বলে চলে যেতে নিলেই ফারহান আমার হাত ধরে ফেলে। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? না মানে স্যার। থাক, কিছু বলতে হবে না। আর দীপ্তি, তাসিন, তোমরাও কি শপিং করতে এসেছো? দীপ্তি আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তাই তার হাজবেন্ড তাসিন বলে ওঠে, ভাইয়া, দীপ্তিকে নিয়ে একটু শপিং করতে বের হলাম। আর মেয়েটি কে? আমার দিকে তাকিয়ে কথাটা বলল তাসিন। ফারহান কিছু বলার আগে আমি বলে উঠি, আমি ওনার। বাকিটা বলার আগেই ফারহান বলে, ও আমার ওয়াইফ তাসিন। কি বলছো এসব ভাইয়া? ওকে তুমি বিয়ে করেছো? কেন, আমি ওকে বিয়ে করতে পারি না নাকি? ও মেয়ে নয়? ভাইয়া তুমি? আরে তুমি এমন করছো কেন? ভাইয়া হয়তো মজা করছেন, তাই না? আমাকে কি তোমাদের মজার পাত্র মনে হয় তাসিন? কিন্তু কখন বিয়ে করলেন? কই, আমরা তো শুনিনি। সবাইকে সারপ্রাইজ দিব ভেবেছি, তাই বলিনি। ওয়াও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ তাসিন, চলো আমার বাসায়। আর দীপ্তি, তোরা কখন এলি? মা কেমন আছে? কাল এসেছি। তাই বলিনি। বলেই তাসিনের হাত ধরে টেনে নিয়ে গেল। আমি কিচ্ছু বলিনি ওদের কথার মাঝে। আচ্ছা চলো আমরা বাসায় যাই। বলেই আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। সারা পথ আমি একটা কথাও বলিনি, চুপ করেছিলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। সারা বাড়ি সাজানো হচ্ছে, সন্ধ্যায় পার্টি অ্যারেঞ্জ করছে ফারহান। পার্টিতে অফিসের সবাইকে ইনভাইট করেছে। খুব সুন্দর করে সারা বাড়ি সাজানো হয়েছে। সন্ধ্যায় একে একে সকল গেস্ট আসা শুরু করে। আমি রুমে একা বসে আছি। তখন ফারহান এসে বলল, কি ব্যাপার, রেডি হচ্ছ না কেন? আমি কেন রেডি হব? অনেক গেস্ট আসবে, তুমি কি এখানে বসে থাকবে নাকি? যাও রেডি হয়ে আসো। আমি কিছু না বলে রেডি হতে গেলাম। রেড কালার একটা লং ড্রেস পরেছি, চুলগুলো ছেড়ে দেওয়া। রেড কালার লিপস্টিক দিয়েছি। আমি রেডি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর ফারহান আসলো রুমে। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? বলেই রুমে ঢুকে হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকে দেখে তাকিয়ে আছি। পুরো প্রিন্স লাগছে দেখতে। বাহ, প্রেমে পড়ে গেলাম আবার নতুন করে। বাহ, ভাগ্য করে এমন বউ পেলাম। লাল পরি লাগছে একেবারে, ইচ্ছে করছে কোলে তুলে নিতে। আপনাদের শুভ দৃষ্টি শেষ হলো নাকি? তিশার কথা শুনে আমি আর ফারহান দুজনেই লজ্জা পেলাম। মানে তিশু, তুমি আর ফারিয়া নিচে আসো, আমি গেলাম। বলেই ফারহান চলে গেল। তিশা আমাকে ধাক্কা দিয়ে বলে, কি মহারানী, শুভ দৃষ্টি হচ্ছিল বুঝি দুজনার? তবে যাই বলো, আজকে কিন্তু তোমাকে একদম লাল পরি লাগছে। আমি ছেলে হলে তোমাকে তুলে নিয়ে যেতাম। দুজনে কথা বলতে বলতে নিচে এসেছি। নিচে এসে দেখি নিশু ফারহানের সাথে পিক তুলছে ক্লোজ হয়ে। তা দেখে আমার প্রচন্ড রাগ ওঠে। আমি আর তিশা অন্য পাশে গিয়ে কথা বলতেছি। এই, তুমি ওই দিন কার সাথে ফোনে কথা বললা? আমাকে বলনি তো। কফিলের সাথে কথা বলছিলাম। আসলে কফিল আমাকে ভালোবাসে, তাই তার সাথে রিলেশন করার জন্য রিকোয়েস্ট করেছে। আরে এটা তো ভালো কথা, তুমি নিষেধ করে দিলে কেন? কফিল তো খুব ভালো ছেলে। আসলে আমার ভালো লাগে না এসব। এর মধ্যে কফিল এসে বারবার তিশার আশপাশে ঘোরাঘুরি করছে। কফিল ভাইয়া, এদিকে এসো। মিস ফারিয়া বলুন। আপনার কাউকে দরকার নাকি?
মানে আমি সব জানি। যাও তিশু, তুমি কফিলের সাথে কথা বলো। তিশা যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়ে দিলাম। আমি একপাশে দাঁড়িয়ে ফোন টিপছি, হঠাৎ করে মিরাজ শেখ এসে বলে, হাই সুইটি, হ্যালো। তোমাকে অনেক হট লাগছে। আমার সাথে যাবে আজকে? আর যা চাও তাই দিব। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার মিরাজ শেখ। আরে এত উত্তেজিত হওয়া শরীরের জন্য ভালো না মিস ফারিয়া, চলো তো। বলেই আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাক, আর আমি হাত ছাড়ার জন্য চেষ্টা করছি। এমন সময় ফারহান এসে মিরাজের থেকে আমাকে ছাড়িয়ে নেয়, আর আমি ফারহানের পেছনে লুকিয়ে যাই। কি হচ্ছে এসব? মিরাজ শেখ, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ফারহান, তুমি কেন এর মধ্যে আসতে গেলে? ওকে আজকে রাতের জন্য নিয়ে যাচ্ছিলাম, বলেছি যা চাইবে তাই পাবে, কিন্তু রাজি হচ্ছিল না, তাই নিয়ে যাচ্ছি জোর করে। মিরাজের কথা শুনে ফারহান তাকে একটা থাপ্পড় মারে। আপনার মন মানসিকতা এত নিচু কেন? এসব বাজারের মেয়ের জন্য আজকে তুমি আমাকে এই থাপ্পড় মারলে? ওকে তো আমি নিয়ে যাবই। বলেই আমার দিকে আসতে নিলে ফারহান মিরাজকে এলোপাথারি থাপ্পড় ঘুষি মারতে থাকে আর বলে, ওর নামে আর একটা বাজে কথা বলবি তো তোকে আমি এখানেই শেষ করে দিব। তোর সাহস কি করে হয় ওর দিকে বাজে নজরে তাকানোর? ও আমার জান হয়, বুঝলি? এইসব বলছে আর মারছে। সবাই চেষ্টা করেও ফারহানকে থামাতে পারছে না। অনেক কষ্টে ফারহানকে থামালো সবাই। এটা তুমি ঠিক করলে না ফারহান, এর ফল ভালো হবে না কিন্তু, দেখে নিও। তোকে যেন আমার চোখের সামনে না দেখি আর। ওকে এখান থেকে বের করে দাও কফিল। মিরাজ শেখ চলে গেল। সবাই ভয়ে চুপ করে রইল, কেউ কিছু বলছে না। আমি একপাশে দাঁড়িয়ে আছি। এতক্ষণ যা হলো সব আমার মাথার উপর দিয়ে গেল। কি হয়ে গেল? ফারহান আমাকে নিয়ে গেল সবার সামনে, আর সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি প্রথমেই দুঃখিত আপনাদের সবার আনন্দ নষ্ট করার জন্য। মেয়ে জাতিকে নিয়ে এমন বাজে মন্তব্য আমার অপছন্দ। তাছাড়া আপনারা সকলেই জানেন আজকের এই পার্টি আমাদের অফিসে যে ডিলটা সম্পন্ন হয়েছে তাকে ঘিরে। কিন্তু আমি আপনাদের সবাইকে আজকে আরও একটা কথা জানাতে চাই। মিস ফারিয়া আমার ওয়াইফ। জানি কথাটা শুনে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। ফারিয়া আমার বউ। এই কথা শুনে নিশু রাগে গজগজ করে চলে গেল, আর অন্যরা সবাই এই কথা শুনে সবাই করতালি দিতে লাগলো। একে একে সবাই কংগ্রাচুলেশন জানালো, আমাদের বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য দোয়া করলো। রাতে সবাই ডিনার করে চলে গেল। আমি ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর টপ পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আকাশের দিকে তাকিয়ে। এমন সময় ফারহান এসে আমার চুলে হাত বুলাতে লাগলো। খুব বেশি দরকার ছিল কি মিরাজ শেখকে এমন করার? মিরাজ শেখের জন্য কি তোমার খুব খারাপ লাগছে নাকি? আমি তো সে কথা বলিনি। যদি আপনার কোনো ক্ষতি করে তো? আমার কিসের ক্ষতি করবে? আর আমার কিছু হলে তো তোমার জন্য ভালো, তোমাকে মুক্তি দিয়ে দিব। বলেই ফারহান এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ফারিয়া এসে কিছু না বলেই ফারহানের বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তা দেখে ফারহান মুচকি হেসে পরম আদরে ফারিয়াকে বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে দীপ্তি তার মাকে যা ইচ্ছে তা বলল ফারিয়া আর ফারহানকে নিয়ে। দেখো মা, তোমার ছেলে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তুমি এত করে বলছো যে তাকে আরো ভালো সুন্দরী মেয়ে খুঁজে দিবে। কে শুনলো কার কথা? তার এক কথা, আমি বিয়ে করব না। ওই মুখপুরীকে শেষে বিয়ে করেই নিল। তাসিনের সামনে তো লজ্জায় আমি মাথা উঁচু করে তাকাতেই পারছি না। কি আছে ওই মেয়ের মধ্যে মা? তোমার ছেলে তোমাকে একবার জানানোর চেষ্টাও করলো না, বিয়ে করে নিল। আদর দিয়ে তো বাদর বানিয়েছো। এখন প্রতিবেশীদের নানান কথা শুনবে, সবাই তো তোমাকেই বলবে নেহা তোমার ছেলে তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। ছি ছি ছি। আর যখন বাচ্চা হবে না, তোমার বান্ধবীরা সবাই বলবে, কি রে নেহা, তো নাতি নাতনি কেন হচ্ছে না? ভাবতে কেমন লাগছে মা? ছি, কি লজ্জার বিষয়। তুমি কিছু বলছো না কেন মা? বলল দীপ্তি। এতক্ষণ পর মিসেস নেহারও মুখ খুললেন। আগে সব ব্যাপার জেনে নিতে হবে। ফারহান এমন একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। ঠান্ডা মাথায় সব ভাবতে হবে, সুযোগ বুঝে কাজ করতে হবে। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আর এখনো তো তেমন কেউ জানে না। সকালে ফারিয়া ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো ফারহানের লোমশ বুকের উপর। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফারহানের প্রতি কেমন যেন মায়া কাজ করছে ফারিয়ার। মোহে ডুবে যাচ্ছে ফারহানের। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ছে ফারহানের, আর ফারিয়া চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। একসময় কত স্বপ্ন দেখতো ফারহানকে নিয়ে, তার একটা পরিবার হবে, বেবি হবে, সারা ঘর আনন্দে মেতে উঠবে। কিন্তু এখন এই সব ভাবতেই ফারিয়ার চোখে জল আসে। কি হবে এরপরে? কিভাবে দাঁড়াবে দীপ্তি আর তার মায়ের সামনে?
ফারহানকে কিভাবে আবারও ধোকা দিবে এইসব ভাবছে আর কান্না করছে। ফারিয়ার চোখের জল পড়ছে ফারহানের মুখের উপর, আর ফারহানের নড়াচড়া দেখে ফারিয়া ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তাড়াতাড়ি চোখের জল মুছে নেয়। এর মধ্যে ফারহানের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ফারিয়ার ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং সোনা বউ। বলেই কপালে চুমু দিল। ফারিয়া কিছু না বলে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ফারহানের জন্য কফি নিয়ে আসলো। রুমে ঢুকে দেখে ফারহান রুমে নেই। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে ফারহান গোসল করে বের হলো। তার ছোট ছোট ভেজা চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ফারিয়ার ইচ্ছে করছে ফারহানের চুলগুলো আলতো করে আঁচল দিয়ে মুছে দিতে। ফারহানের ভেজা লমস বুকে হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে। ফারহান ফারিয়ার এমন ভাবে তাকিয়ে থাকা দেখে মুচকি হেসে বলে, ছি ছি, এমন করে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা করছে না বুঝি? ছেলে হলেও আমার লজ্জা করে তো। হাই হাই, কেমন করে তাকিয়ে আছে দেখো। বলেই মুখে হাত দিয়ে ঠেকে ফেললো। অন্যদিকে ফারহানের এমন অবস্থা থেকে ফারিয়ার লজ্জার নাজেহাল অবস্থা। কফি রেখে তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। ফারিয়ার এমন করে চলে যাওয়া দেখে ফারহান হো হো করে জোরে হেসে দেয়। ফারহান কফি হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। ফারহানকে দেখে ফারিয়ার লজ্জায় মাথা নিচু করে চলে আসতে নিলেই ফারহান এক হাতে দিয়ে জড়িয়ে ধরে। পালাচ্ছ কেন সোনা বউ? বরকে একা ফেলে কোথায় পালানো হচ্ছে? ফারিয়ার কাঁধে পরম আবেশে নাক ঘষে কথাটি বলল। পালাবো কেন? তাহলে এখানেই থাকো। বলেই কফিতে চুমুক দিল ফারহান। বাহ, অসাধারণ হয়েছে। এখন থেকে রোজ সকালে আমার জন্য কফি বানিয়ে দিবে। আমি সকালের শুরুটা তোমার হাতের কফি দিয়েই শুরু করতে চাই, মাই লাভলি কুইন। আমি পারবো না আপনার জন্য কফি বানাতে। তুমি না বানিয়ে দিলে আর কি করার? নিশুকে কফি বানানোর দায়িত্ব দিব। কথাটি বলার সাথে সাথে ফারিয়া রাগে চোখে ফারহানের দিকে তাকালো। তা দেখে ফারহান মুচকি হাসি দিল আর বলে, আচ্ছা, আমি অফিসে যাব, রেডি হতে হবে। আগে আমি রেডি হই। তোমার আজ থেকে অফিস যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো। মানে তোমার আজকে থেকে অফিস যাওয়া বন্ধ। তুমি বাসায় থাকবে। আমি আসলে আমার কি লাগবে না লাগবে তার খেয়াল রাখবে। সব কিছু রহিমা খালা থেকে জেনে নিবে। ওকে শোনাবো। কফি রেখে জড়িয়ে ধরে বলে কথাগুলো বলল। ফারিয়া কিছু বলতে যেও পারলো না। ঠিক আছে। ফারহান রেডি হয়ে অফিসে চলে গেল। যাওয়ার আগে ফারিয়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে গেল আর সাবধানে থাকতে বলল। ফারহান দুপুরে ফারিয়াকে কল দিয়ে জিজ্ঞেস করলো খেয়েছে কিনা, কি করছে। ফারিয়ার একা একা বোরিং লাগছিল, তাই রহিমা খালার কাজে সাহায্য করলো, তার সাথে গল্প করলো। অনেক ভাব জমে গেল দুজনের মধ্যে। সন্ধ্যায় ফারহান বাসায় ফেরার পর ফারিয়া ফারহানকে পানি এগিয়ে দেয়। যা যা দরকার সব ঠিক মতো সময় মতো দিচ্ছে। ফারিয়ার এসব আচরণ ফারহানকে বেশ অবাক করেছে, আবার মনের ভিতরে প্রশান্তি অনুভব করছে। রাতে ডিনার করে দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে ফারিয়া ফারহানকে কফি বানিয়ে আর ফারহান অফিসে চলে যায়। এখন মোটামুটি সব ঠিকঠাক। ফারিয়া যথেষ্ট খেয়াল রাখে ফারহানের। ফারহান তো আকাশের চাঁদ হাতে পেয়েছে যেন, তবে কোথাও না কোথাও তাদের মাঝে দূরত্ব থেকেই যায়। এইভাবে একদিন কেটে যায়। ফারহান ফারিয়ার জন্য অফিস থেকে আসার সময় বেলি ফুল নিয়ে আসে, চকলেট নিয়ে আসে, মাঝে মাঝে বাইরে নিয়ে যায় ফারিয়াকে নিয়ে। এভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। অন্যদিকে দীপ্তি। আচ্ছা মা, তুমি কিছু বলছো না কেন ভাইয়াকে? মান সম্মান তো সব শেষ করে দিচ্ছে আস্তে আস্তে। চারদিকে জানাজানি হয়ে যাচ্ছে। এখনই কিছু একটা করতে হবে। আচ্ছা ফারিয়া, আমি আসছি, নিজের খেয়াল রেখো। বলেই ফারহান ফারিয়ার কপালে চুমু দিয়ে চলে গেল। ফারহান চলে যাওয়ার পর ফারিয়ার একা একা লাগছিল, তাই রহিমার সাথে গল্প করছে। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে রহিমা বলে, এখন আবার ক্যাডা আইলো? করো, কিছু দরকার হয়তো। আচ্ছা দেখি। বলে রহিমা উঠে দরজা খুলতে যাবে, তখন ফারিয়া বলে, তুমি বসো, আমি দেখছি। বলেই উঠে দরজা খুলে দেখে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটিকে দেখে ফারিয়া তাকিয়ে আছে, কারণ মহিলাটিকে সে চিনে না। ফারিয়ার তাকিয়ে থাকার দেখে মহিলাটি বলে উঠে, কি ভেতরে আসতে বলবে না? নাকি এটাও জানো না যে কেউ দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ভেতরে নিয়ে যেতে হয়? মহিলাটির কড়া গলার কথা শুনে ফারিয়া একটু অপমান বোধ করলেও তা বুঝতে না দিয়ে পরম সম্মানের সাথে ভিতরে আসতে বলে। মহিলাটি ভিতরে আসে। এতক্ষণে রহিমা খালাও চলে এসেছেন। কে আসলো দেখার জন্য। রহিমা খালা এসে বলে, আরে ম্যাডাম, আপনি আসেন, ভেতরে আসেন, উনি ফারহান স্যারের মা। ফারিয়াকে উদ্দেশ্য করে কথাটা বলল রহিমা। ফারিয়া বুঝতে পেরে সালাম করার জন্য এগিয়ে গেলে ফারিয়াকে সালাম করতে না দিয়ে নেহার বলে উঠেন,
থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আসলে মা, আমি আপনাকে চিনতে পারিনি। আমি চা বানিয়ে নিয়ে আসছি আপনার জন্য, বসুন আপনি। বলে যেতে নিলেই মিসেস নেহার বলে উঠেন, কোথাও যেতে হবে না তোমার, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেই সোফায় আরাম করে বসলো। জি বলুন। আরে দাঁড়িয়ে আছো কেন, বসো বসো। জি। কত টাকা চাই তোমার? কিসের টাকা? তুমি নিশ্চয়ই জানো তোমার কখনো বাচ্চা হবে না, কারণ তোমার মা হওয়ার ক্ষমতা নেই। জানোই তো আমার একটাই ছেলে, আর আমি চাই আমার ছেলের বাচ্চা হোক। আমার বংশবৃদ্ধির জন্য তো তার বাচ্চা হওয়া অত্যাবশ্যক, তাই না? যা তুমি তাকে দিতে পারবে না। আমি চাই না তুমি আমার ছেলেকে বাবা ডাক শোনা থেকে বিরত রাখো। আমার খুব ইচ্ছে আমার নাতি নাতনি হবে। সবাই যদি জানে এমন একটি মেয়ের সাথে ফারহানের বিয়ে হয়েছে যার কিনা বাচ্চা হবে না, অপমানে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আর তুমি চিন্তা করো না, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব। তোমাকে আমার ছেলের জীবন থেকে চলে যেতে হবে, তোমার সব খরচের দায়িত্ব আমি নিব। আমি কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আবার বুঝিয়ে দেব, সমস্যা নেই। দুপুরে অনেকবার কল দিয়েও ফারিয়াকে পায়নি ফারহান। হয়তো তার ফোনে চার্জ নেই, তা ভেবে আর কল দিল না। অফিসের কাজের চাপে ফারিয়ার কথা আর মনে পড়েনি। সন্ধ্যায় অফিস ছুটির পরে ফারিয়ার জন্য চকলেট নিল অনেকগুলো। চকলেট ফারিয়ার খুব প্রিয়। তাদের রিলেশন চলাকালীন ফারিয়ার রাগ করলে চকলেট দিয়ে ফারিয়ার রাগ ভাঙাতো ফারহান। ফারিয়ার বাচ্চামিগুলো মনে করে মুচকি হাসে ফারহান। আকাশটা মেঘলা হয়ে আছে, খুব জোরে বৃষ্টি নামতে পারে। অনেকদিন পর ফারিয়াকে পেয়েছে, তাই ফারহান চায় ফারিয়ার সাথে বৃষ্টি বিলাস করতে। খুব খুশি লাগছে ফারহানের আজকে। খুব দ্রুত গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছে ফারহান। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলে রহিমা খালা এসে দরজা খুলে দেয়। রহিমা খালাকে দেখে একটু অবাক হয় ফারহান, কারণ এই কয়েকদিন ফারিয়া দরজা খুলে দিত, কারণ এই সময় ফারহান আসে। আজকে ব্যতিক্রম দেখে ফারহান একটু অবাক হলেও কিছু বলে না। উপরে চলে যায় নিজের রুমে। রুমে গিয়ে ফারিয়াকে না দেখে ডাকা শুরু করে দেয়। সাড়া না পেয়ে রুম ভালো করে দেখে